আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় মার্সেন্টেজ অপারেশন অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বিগত সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান শুরু করব। 2002 সাল থেকে শুরু করে শেষ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। সেক্ষেত্রে দেখুন, আজকের ক্লাসে 2002 সাল, 2003 সাল এবং 2004 সালে এই তিনটি সালে যে প্রশ্নগুলো এসেছিল এই অধ্যায় থেকে এগুলো আমরা সমাধান করব। চলুন তাহলে আমাদের বই থেকে প্রথমে প্রবলেম নম্বর 30, 2002 সালে এই অঙ্কটি এসেছিল, এখান থেকে শুরু করি। প্রশ্নটি ভালোভাবে পড়ে নিই। আমরা প্রশ্ন পড়ে আগে সিলেক্ট করব এই অধ্যায়ের কোন ফরম্যাটের অঙ্ক এবং কোন বেসিসের অঙ্ক, এটা সিলেক্ট করে তারপরে আমরা অঙ্ক শুরু করব। তাহলে প্রশ্নটি ভালোভাবে পড়ে আসি। করিম অটো ইউজ এ পারপিসিয়াল ইনভার্টারি সিস্টেম। করিম অটো পারপিসিয়াল ইনভার্টারি সিস্টেম ইউজ করে থাকে। তাহলে পারপিসিয়াল হলো 2 নম্বর ফরম্যাট। পার্সেসের জায়গায় মার্সেন্টেজ লিখতে হয়, সেলসের দুটো জাবেদা করতে হয়, আপনারা বুঝতে পারছেন পারপিসিয়াল সিস্টেমে। পরের সেন্টেন্স বলা আছে, অন এপ্রিল 1 নিউ কার ইনভেন্টরি অফ টাকা 2,88,000 কনসিস্ট দ্য ফলোয়িং মডেল এ বি সি। তিনটা মডেল দেওয়া আছে। এ মডেল 4 ইউনিট, প্রতি ইউনিট 15,000 টাকা পার ইউনিট। বি মডেলের 3 ইউনিট ক্লোজিং ব্যালেন্স আছে, প্রতি ইউনিট 16,000 টাকা। আর সি মডেলের 2 ইউনিট মাল আছে, প্রতি ইউনিট 18,000 টাকা। সেক্ষেত্রে দেখুন ইউনিট বেসিসের অঙ্ক এটা। তাহলে 2 নম্বর ফরম্যাটের 2 নম্বর বেসিস, ইউনিট বেসিসের অঙ্ক। আমরা শিওর হয়ে গেলাম। এবার আসুন নিচে কি বলা হচ্ছে। ডিউরিং এপ্রিল দ্য ফলোয়িং পার্চেস অ্যান্ড সেল ওয়ার মেড অন অ্যাকাউন্ট। এপ্রিল মাসে যা ক্রয় বিক্রয় হয়েছিল সবই বাকিতে হয়েছিল। তাহলে এখানে কোনো নগদে বেচা কিনা হয় নাই। এপ্রিল মাসে 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 17, 20, 22, 24 এবং 28 এই 8টি লেনদেন হয়েছিল। নিচে ইনস্ট্রাকশন বলা হচ্ছে, রিকোয়ারমেন্ট অন জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। একটাই রিকোয়ারমেন্ট করতে হবে, পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে শুধু আবেদন করতে হবে, আর কিছু করা লাগবে না। তো আসুন এখন আমরা জাবেদার জন্য যে ছক তৈরি করতে হয় নর্মালি 5টা কলাম থাকে, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। উপরে লিখলাম ইন দ্য বুকস অফ করিম অটো জার্নাল এন্ট্রি পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। ব্যাখ্যা সহকারে আমরা জাবেদা শুরু করব। এখন আসুন আমরা শুরু করব হচ্ছে 5 তারিখে, এপ্রিল 5 তারিখে প্রথম বলা হচ্ছে প্রশ্নটি, পারচেস 3A মডেলের কার ফর টাকা 15,000 ইচ। প্রত্যেকটি গাড়ি 15,000 টাকা করে 3টে গাড়ি ক্রয় করা হয়েছে। এ মডেলের 3 × 45,000 টাকা। যেহেতু আমরা প্রথমেই দেখেছি ক্রয় বিক্রয় সবই বাকিতে, তাহলে এটা বাকিতে ক্রয় হয়েছে। জাবেদের ভাষা হবে মার্সেন্টেজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। যদি পিরিয়ডিক্যাল হইতো তাহলে মার্সেন্টেজ না লিখে পার্সেস ডেবিট করতাম। তো আসুন প্রথমে 5 তারিখে জাবেদারা দেখি। উত্তরপত্রে মার্সেন্টেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 3 × 45,000 টাকা। ন্যারেশন লিখতে হবে, টু রেকর্ড দ্য পার্সেস ফর ওয়ান অ্যাকাউন্ট। 7 তারিখে সোল্ড টু এ কার ফর টাকা 18,200 ইচ। তাহলে দেখুন বিক্রি করা হয়েছে 2টা গাড়ি, এ মডেলের গাড়ি। প্রত্যেকটা গাড়ি বিক্রি হয়েছে 18,200, তাহলে 36,400 টাকার মাল বিক্রি হয়েছে। আমরা জানি পারপিসিয়াল সিস্টেমে বিক্রয় জাবেদা 2টা হয়, একটা সেল প্রাইসের আর একটা হলো কস্ট প্রাইসের। কস্ট প্রাইস এ মডেলের কিন্তু প্রতি ইউনিট 15,000, 2টা ইউনিট হবে 30,000 টাকা। তাহলে 36,400 টাকা হবে সেল, আর কস্ট প্রাইস হবে 30,000 টাকা। এখন 7 তারিখে জাবেদাটা একটু দেখে আসি। অ্যাকাউন্ট ছিল ডেবিট, সেল ক্রেডিট 36,400 টাকা, আর কস্ট অফ গুডস ডেবিট, মার্সেন্টেজ ইনভেন্টরি ক্রেডিট 30,000 টাকা, 15,000, 15,000, 2 ইউনিট 30,000 টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা ন্যারেশনগুলো লিখবো। প্রথম বিক্রয়ের ন্যারেশন দেব, টু রেকর্ড দ্য সেলস ফর ওয়ান অ্যাকাউন্ট। আর কস্ট অফ গুডস সোল্ডের ন্যারেশন লিখবো, টু রেকর্ড দ্য অ্যাডজাস্টমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। 7 তারিখের পরে 13 তারিখ, পারচেস টু সি কার, সি মডেলের 2টা গাড়ি ক্রয় করা হয়েছে 18,000 টাকা ইচ। 18 × 36,000 টাকার ক্রয় করা হয়েছে। তাহলে 13 তারিখে জাবেদা হবে মার্সেন্টেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 36,000 টাকা। ক্লিয়ার? এটা ন্যারেশন লিখবো আমরা, টু রেকর্ড দ্য পারচেস ফর ওয়ান অ্যাকাউন্ট। এরপরে আসুন 17 তারিখ, সোল্ড অন এ কার ফর টাকা 18,500। এ মডেলের একটি গাড়ি বিক্রি করা হয়েছে 18,500 টাকা দিয়ে।
সেল প্রাইস 18,500 হলেও কস্ট প্রাইস এখানে 15,000 টাকা দেখা যাচ্ছে। তাহলে 15,000 টাকার কস্টে জাবেদা হবে, কস্ট অফ গুডস সেলে জাবেদা, আর সেলসে জাবেদা হবে 18,500 টাকার। তাহলে 17 তারিখে জাবেদা দেওয়া হলো দুইটা, এখন হচ্ছে ডেবিট সেল ক্রেডিট 18,500 টাকা, আর 2 নম্বর 17 তারিখে 2 নম্বর জাবেদা হবে কস্ট অফ গুডস সেল মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট 15,000 টাকা। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন। 17-র পরে 20 তারিখে আসুন। পারচেস টু বি কার, বি মডেলের 2টা গাড়ি ক্রয় করা হলো 16×32,000 টাকায়। জাবেদা হবে মার্চেন্টাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 32,000 টাকা। মার্চেন্টাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 32,000 টাকা। 20 তারিখে জাবেদা কমপ্লিট। এরপরে 22 তারিখ রিটার্ন অন বি কার পারচেস অন এপ্রিল 20 তারিখে আমরা যে বি মডেলে গাড়ি ক্রয় করলাম 16,000 টাকা করে, একটা গাড়ি ফেরত দেওয়া হয়েছে। তাহলে এটা পারচেস রিটার্নে জাবেদা হয় অ্যাকাউন্ট পেবল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট 16,000 টাকা জাবেদা হবে 22 তারিখে। অ্যাকাউন্ট পেবল ডেবিট মার্চেন্টাইজ ক্রেডিট। আশা করি এটা বুঝতে পারছেন। 22 তারিখের পরে 24 তারিখে সোল্ড 3C কার ফর টাকা 24,000 ইচ। প্রত্যেকটা গাড়ি বিক্রি করা হয়েছে 24,000 টাকা করে। 3টি গাড়ি বিক্রি করা হয়েছে সি মডেলের। তাহলে বিক্রয়ের 2টা জাবেদা হবে। প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট 324,72,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্টাইজ ক্রেডিট। সি মডেলের গাড়ি ক্রয় মূল্য ছিল 18,000 টাকা ইচ, প্রত্যেকটা 18,000 টাকা করে ছিল। এটা অবশ্যই শখের মধ্যে এখানে দেখতে হয়। এই দেখুন সি মডেলের গাড়ির দাম কত, 18,000 টাকা পার ইচ। এরপর আরেকটা আছে 28 তারিখে সোল্ড অন বি কার ফর টাকা 21,000 টাকায় একটা গাড়ি বিক্রি করা হয়েছে বি মডেলের 21,000 টাকা। বি মডেলের কস্ট প্রাইস ছিল 16,000 টাকা। 16,000 টাকার গাড়ি 21,000 টাকা বিক্রি হয়েছে 28 তারিখে। তাহলে বিক্রয় কয়টা জাবেদা হবে? 2টা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট 21,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্টাইজ ক্রেডিট 16,000 টাকা। ক্লিয়ার? এই হলো 28 তারিখের 2টা জাবেদা। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে দেখুন মার্চেন্টাইজ ইনভেন্টরি খুবই সহজ, এটা শুধু জাবেদাই করতে হয়। আর মার্চেন্টাইজ ইনভেন্টরি মজুত পণ্য হিসাব পিরিয়ডিক্যাল পারপেসিয়ালে আমরা এটাও দেখেছি। যাই হোক, তাহলে আমাদের 2 সালের অঙ্কটা কমপ্লিট। এবার আসুন 3 সালে অঙ্ক। 3 সালে এসেছে গ্রোস অ্যান্ড নিট ডিসকাউন্ট বেসিসের অঙ্ক। প্রশ্নটা আমরা ভালোভাবে পড়ে নিই যে কোন ফরম্যাটের অঙ্ক। কারণ পিরিয়ডিক্যালে আমাদের গ্রোস নিট আছে, পারপেসিয়ালে আমাদের গ্রোস নিট আছে। তাহলে আগে আমাদের পড়ে বুঝতে হবে কোন ফরম্যাট, পারপেসিয়াল নাকি পিরিয়ডিক্যাল, তারপরে আমরা বেসিসটা খেয়াল করব। প্রশ্নটা বলা আছে জানুয়ারি ট্রানজ্যাকশন ফর এক্সএসএল মার্কেটিং আর ফলো ট্রানজ্যাকশন 2004 জানুয়ারি 2, 4, 5, 6, 11 এবং 12 তারিখে লেনদেনগুলো হয়েছে। নিচেই রিকোয়ারমেন্ট পড়লে আমরা বুঝতে পারবো। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি উইথ দ্য এক্সপ্লেনেশন ফর ইচ ট্রানজ্যাকশন অ্যাজুমিং পারচেস অ্যান্ড সেল আর রেকর্ডেড অন এ গ্রোস বেসিস। গ্রোস বেসিসে আমাদের জাবেদা করতে বলা হলো 1 নম্বর রিকোয়ারমেন্ট। এখানে পিরিয়ডিক্যাল পারপেসিয়াল কিছু বলা হলো না। এরপরে 2 নম্বর প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি উইথ দ্য এক্সপ্লেনেশন অন ইচ ট্রানজ্যাকশন অন নিট ডিসকাউন্ট বেসিস। তাহলে নিট ডিসকাউন্ট বেসিসে 2 নম্বর রিকোয়ারমেন্ট বলা হয়েছে। এখানে কোথাও পিরিয়ডিক্যাল পারপেসিয়াল বলা হয়নি। এরপরে সি নম্বরে 12 তারিখে ট্রানজ্যাকশনটা যদি 20 তারিখে হইতো তাহলে জাবেদা কি হয়তো গ্রোস এবং নিটে এটা দেখাতে হবে। এখানেও পিরিয়ডিক্যাল পারপেসিয়াল কিছু বলা হয়নি। এবার আসুন পিরিয়ডিক্যাল পারপেসিয়াল কীভাবে চিনতে হয়। সেলসের সাথে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে কিনা দেখেন। প্রথমেই সেল লেখা আছে 1,000 টাকার পণ্য, কিন্তু এখানে কোনো কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই। কস্ট অফ গুডস সোল্ড যখন দেওয়া থাকবে না তখন অবশ্যই বুঝবেন যে এটা পিরিয়ডিক্যাল সিস্টেমের জাবেদা। পিরিয়ডিক্যাল পারপেসিয়াল সরাসরি বলা থাকে, যদি বলা না থাকে তখন এটা বোঝার উপায় হলো এই যে সেলসের সাথে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে কিনা। যদি কস্ট অফ গুডস সোল্ডের কোনো সংকেত না থাকে তাহলে এটা পিরিয়ডিক্যাল। কারণ আমরা জানি পারপেসিয়ালে সেলসে কস্টের একটা জাবেদা হয়, সেলস প্রাইসের একটা জাবেদা হয়, শুধু সেল প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া নেই। তবে হ্যাঁ, অনেক সময় কস্ট প্রাইসটা কিন্তু নিচেই পার্সেন্টেজ অথবা উপরে যে কোনো একটা পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে, যে 80% কস্ট প্রাইস অফ সেল, এভাবে কিন্তু লেখা থাকতে পারে, সেগুলো খেয়াল করবেন। যাই হোক, আমরা সব মিলাই শিওর হয়ে গেলাম যে এটা হলো 1 নম্বর ফরম্যাট পিরিয়ডিক্যালের অঙ্ক। পিরিয়ডিক্যালে 2টা মেথডে আমাদের অঙ্ক করতে হবে, নিট ডিসকাউন্ট এবং গ্রোস মেথডে।
তো আমরা দুইটা রিকোয়ারমেন্ট একসাথে করলে সুবিধা হবে বলে আমি দুইটা ঘর একসাথে দেখাই আপনাদেরকে। ইন দ্য বুকস অফ এক্সএসএল মার্কেটিং জার্নাল এন্ট্রি গ্রোস বেসিস। প্রথমে এটা লেখা হলো গ্রোস বেসিসে, এটা জাবেদা করলাম, ট্রানজাকশনগুলো এখানে বসানোর জন্য জায়গা রেখে নিচে চলে আসলাম। এখানে আছে নিট ডিসকাউন্ট বেসিস লেখা আছে, নিট ডিসকাউন্ট বেসিসের আরেকটা ছক তৈরি করলাম। একসাথে আমরা দুইটা ছকই করব, তাহলে আমাদের সুবিধা হবে, দ্রুত শেষ হবে। প্রথমে আসুন এবার ট্রানজাকশনগুলো পড়ি। 2 তারিখে সোল্ড টাকা 1000 ওর দ্য মার্চেন্ডাইজ টু আহসান কোম্পানি অন ক্রেডিট টার্ম 2/10/30। আহসান কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে 2 তারিখে 1000 টাকার পণ্য, বাকিতে 2/10/30 শর্ত দিয়ে। 2/10/30 বলতে আমরা কি বুঝি? ক্রয়ের তারিখ হতে 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে পারলে 2% ছাড় পাবে, আর যদি আমরা ব্যর্থ হই 10 দিনের ভিতরে টাকা দিতে, তাহলে সর্বোচ্চ বকেয়া সীমানা 30 দিন। এটা আমরা অনেক আগেই শিখেছি। তো আসুন আমরা জাবেদাটা দেখে আসি গ্রোস বেসিসে। প্রথমে সেলসে জাবেদা হবে পিরিয়ডিক্যাল অনুযায়ী অ্যাকাউন্টস ডেবিট সেল ক্রেডিট। ক্লিয়ার? 1000 টাকা 1000 টাকা দুই পাশে লেখা হলো। ন্যারেশন লিখতে হবে, এক্সপ্লেনেশন টু রেকর্ড দ্য সেলস ফর ওয়ান অ্যাকাউন্ট। ঠিক 2 তারিখে আমরা নিট ডিসকাউন্ট বেসিসে একই জাবেদা করব, কারণ সেলসের ক্ষেত্রে নিট ডিসকাউন্ট বেসিসের কোনো প্রভাব পড়ে না, তাই একই জাবেদা একই টাকা লিখতে হয়। অ্যাকাউন্ট সেল ডেবিট সেল ক্রেডিট 1000 টাকা টু রেকর্ড দ্য সেলস ফর ওয়ান অ্যাকাউন্ট। নেক্সট তারিখটা হচ্ছে 4 তারিখ, পারচেজ 2000 টাকা ওর দ্য মার্চেন্ডাইজ ফ্রম আর কোম্পানি অন ক্রেডিট টার্ম 1/10/30। 4 তারিখে আমরা মাল ক্রয় করেছি আর এর কাছ থেকে 2000 টাকার মাল 1/10/30 শর্ত দিয়ে। তাহলে দুই জায়গায় আমরা লিখবো, প্রথমে গ্রোজে লিখবো মোট মূল্য দ্বারা 2000 টাকা দিয়ে পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। এখানে টু রেকর্ড দ্য পারচেজ ফর ওয়ান অ্যাকাউন্ট ব্যাখ্যা লিখে দিলাম। এবার আসুন 4 তারিখে নিট ডিসকাউন্ট একটু খেয়াল করুন। আমরা জানি নিট ডিসকাউন্ট বেসিসে ক্রয়ের সময় আর ক্রয় ফেরতের সময় প্রভাব পড়ে। ক্রয়ের সময় ডিসকাউন্টের টাকা বাদ দিয়ে লেখা, এটাই হলো নিট পদ্ধতি। তাহলে পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 1% বাদ দিলে কত থাকে? 99%। 99% কত হয়? 1980 টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ডিসকাউন্ট বাদ দিয়ে লেখা, এটাই হলো নিট পদ্ধতির মূল কাজ হচ্ছে এটাই, যে ডিসকাউন্ট বাদ দিয়ে লিপিবদ্ধ করতে হবে। তাহলে 2000 টাকা 99% 1980 টাকা। আশা করি বুঝতে পারছেন। 4 তারিখে শেষ। এবার আসুন 5 তারিখের লেনদেন। রিসিভ এ ডেবিট মেমো ফ্রম আহসান কোম্পানি স্টেটিং দ্যাট গুডস কস্টিং টাকা 200 ওয়ার রিসিভ ইন ড্যামেজ কন্ডিশন অন অ্যাকাউন্ট ডিউ ফর দ্য সেল অফ জানুয়ারি 2। দেখুন 2 তারিখে আহসান কোম্পানি যে মাল কিনেছিল, আমরা যে বিক্রি করেছিলাম, ওইখান থেকে 200 টাকার মাল ড্যামেজ হয়ে গেছে, তাই ফেরত এসেছে। তা রিসিভে ডেবিট মেমো, ডেবিট মেমোতে লেখা ছিল যে এটা ড্যামেজ গুডস, তা আমরা সেটা ফেরত নিয়েছি, অর্থাৎ সেলস রিটার্ন। 2 জায়গায় যাবে। তাহলে সেলস রিটার্ন হিসেবে আমরা গ্রোস মেথডে লিখলাম প্রথমে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। নিট মেথডে একই কথা লিখলাম, সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট 200 টাকা। তাহলে আহসান কোম্পানির কাছে আমরা বিক্রি করেছিলাম 1000 টাকা, সেখান থেকে 200 টাকা কমে গেল, এখন 800 টাকা তার কাছে পাওয়া যাবে। নেক্সট 6 তারিখে কি বলা হয়েছে? সেন্ড এ ডেবিট মেমোরান্ডাম টু আর কোম্পানি ফর এ টাকা 100 শর্টেজ অফ গুডস পারচেস অন জানুয়ারি 4। জানুয়ারি মাসের 4 তারিখে আমরা যে ক্রয় করলাম, ওখানে 100 টাকার মাল শর্ট হয়ে গেছে, তাই আমরা সেটা ডেবিট মেমো লিখে ফেরত পাঠালাম মালটা। এটা হচ্ছে পারচেস রিটার্ন হিসেবে বিবেচনা করা হবে 6 তারিখে। তাহলে অ্যাকাউন্ট পেবল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট কত? 100 টাকা। এখন নিট ডিসকাউন্টে আমরা 100 টাকা লিখতে পারবো না, এখানে ডিসকাউন্ট বাদ দিয়ে লিখতে হবে, কারণ ক্রয়ের সময় ডিসকাউন্ট বাদ দিয়ে লিখেছিলাম, ক্রয় ফেরতের সময়ও ডিসকাউন্ট বাদ দিয়ে লিখতে হবে। দেখুন 6 তারিখে জাবেদের ভাষাটা অ্যাকাউন্ট পেবল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট একই থাকবে, কিন্তু টাকাটা একটু চেঞ্জ হবে এখানে, তাহলে 99 টাকা হয়েছে। ক্লিয়ার? সরাসরি আমরা এভাবে দিতে পারি 99%, তাই 99 টাকা। তাই 6 তারিখের লেনদেন শেষ। এবার আসুন 11 তারিখের লেনদেন। 11 তারিখে বলা আছে রিসিভ এ চেক ফ্রম দ্য আহসান কোম্পানি ফর দ্য অ্যামাউন্ট ডিউ অন দ্য জানুয়ারি 2।
জানুয়ারি 2 তারিখে আমরা সেল করেছিলাম 2/10 n/30 শর্ত দিয়ে। তাহলে 2 তারিখ থেকে 10 দিন হয় কয় তারিখে? 12 তারিখে। এখন 11 তারিখে আমরা টাকা পাচ্ছি আহসান কোম্পানির কাছ থেকে। আহসান কোম্পানি মাঝে 200 টাকার পণ্য ফেরত দিয়েছে, তাহলে আমরা পাবো কত? 800 টাকা। এই 800 টাকার উপরে ডিসকাউন্টের টাইম এখনো আছে, সেই হিসেবে সে ডিসকাউন্ট করে তারপরে আমাদেরকে টাকা দিবে। ক্যাশ ডেবিট আর সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখন 800 টাকার 98% গুণ করে আসে 784 টাকা, আর 800 টাকার 2% ডিসকাউন্ট করলে হয় 16 টাকা। এখন 16 টাকা বাদ দিলে, তাহলে 800 টাকার থেকে 16 টাকা বাদ দিয়ে 784 টাকা ক্যাশ পেয়েছি। ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। ঠিক এই যাবে যেটা নিট ডিসকাউন্ট বেসিসেও একইভাবে লিখতে হবে, কারণ বিক্রিত বকেয়া বিক্রয়ের টাকা যদি আদায় করা হয় সেখানে কিন্তু নিট ডিসকাউন্ট বেসিসে কোনো প্রভাব পড়ে না, একই জাবেদা থাকে। তো আসুন আমরা সেটা লিখি। জাবেদা করলাম ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল 800 টাকা, 800 টাকার উপরে ডিসকাউন্ট 2% 16 টাকা, বাদ দিলে হয় 784 টাকা ক্যাশ ডেবিট। এরপরে লাস্ট এন্টে 12 তারিখের একটা লেনদেন। লেনদেনটি বলা আছে মেইল এসে একটু আর কোম্পানির কাছ থেকে আমরা ক্রয় করেছিলাম, সেই টাকা আমরা পরিশোধ করলাম চেকের মাধ্যমে ফর দ্য ব্যালেন্স ডিউ অন দ্য জানুয়ারি 4 পারচেস। আমরা 4 তারিখে ক্রয় করেছিলাম 2000 টাকার মাল, এখান থেকে আবার 100 টাকার মাল ফেরত দিয়েছি 6 তারিখে, তাহলে 1900 টাকা আমাদের কাছে পাবে। ক্রয়ের সময় আমাদের টার্ম ছিল, শর্ত ছিল 1/10, তাহলে 1/10 হলে 10 দিনের ভিতরে দিতে পারলে 1% ছাড় পাওয়া যাবে। 10 দিন আমাদের পূর্ণ হয়েছে, হবে কবে? 14 তারিখে। এখন 12 তারিখেই তো আমরা টাকা দিয়ে দিচ্ছি, তাহলে তো এখানে ডিসকাউন্টের সুযোগ আছে। তো আসুন আমরা প্রথমে গ্রোস মেথডে টাকাটা প্রদান করি। অ্যাকাউন্ট পেবল ডেবিট 1900 টাকা, আর ক্যাশ ক্রেডিট এবং পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট। তাহলে পার্সেস ডিসকাউন্ট হবে 1900 টাকার 1% 19 টাকা, 1900 থেকে 19 টাকা বাদ দিলে 1881 টাকা ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন আসুন নিট ডিসকাউন্ট বেসিসে কিন্তু এভাবে ডিসকাউন্ট আর লেখা লাগবে না, কারণ আমরা যখন ক্রয় করেছিলাম তখন তো ডিসকাউন্ট বাদ দিয়েই লিপিবদ্ধ করেছিলাম, এই জন্য পুনরায় আর ডিসকাউন্ট লেখা লাগবে না। আমাদের ওই 1881 টাকায় উত্তর চলে আসবে। দেখুন কি হবে, অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 1881 টাকা। কী হবে হলো, আমরা যখন লিপিবদ্ধ করেছিলাম ক্রয় তখন 1980 টাকা লিখেছিলাম 20 টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে। এরপর যখন ফেরত দিয়েছিলাম তখন আবার 99 টাকা অ্যাকাউন্ট পেবল ডেবিট করেছিলাম, তাহলে সেই অ্যাকাউন্ট পেবল কমে গেল, 1881 টাকা পাবে, আর সেটাই এখন পরিশোধ করলাম। তাহলে দেখুন নিট ডিসকাউন্ট বেসিসে আমরা ডিসকাউন্টের কথা কখনো লিপিবদ্ধ করি না, ডিসকাউন্টটা সরাসরি বাদ দিয়েই, ক্যালকুলেটরে বাদ দিয়ে আমরা লিপিবদ্ধ করে থাকি। আশা করি বুঝতে পারছেন। গ্রোস এবং নিট একসাথে হলো। এখন আসুন লেনদেন আমাদের যেটা 12 তারিখে হয়েছে, এটা তো ডিসকাউন্টের টাইম ছিল। যদি 12 তারিখের লেনদেনটা 20 তারিখে হইতো, অর্থাৎ আমরা যদি 20 তারিখে টাকা প্রদান করতাম, তাহলে তো আমরা ডিসকাউন্ট পাইতাম না। যখন ডিসকাউন্ট না পাইতাম তখন কিন্তু আমাদের নিট ডিসকাউন্ট বেসিসের যে মেথডটা, ওখানে কিন্তু আমাদের ডিসকাউন্ট লস দেখাতে হইতো, আর সেটাই আমরা এখন দেখাবো। 3 নম্বরে বলা হচ্ছে অ্যাজুমিং দ্যাট, ধরে নাও যে জানুয়ারি 12 ট্রানজ্যাকশন টু প্যালেস অন জানুয়ারি 20। 12 তারিখের লেনদেনটা যদি 20 তারিখ হইতো এখানে, তাহলে মেক এ জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য জানুয়ারি 20 ট্রানজ্যাকশন। এবার এই গ্রোস বেসিস অ্যান্ড নিট ডিসকাউন্ট বেসিসে কী হইতো? গ্রোস বেসিসে আমরা সরাসরি টাকা দিয়ে দিতাম 800 টাকা, কোনো ডিসকাউন্ট দেখাতাম না। কিন্তু নিট ডিসকাউন্ট বেসিসে যেহেতু ডিসকাউন্ট বাদ দেওয়াই ছিল, তাই ওটা লস দেখাতে হবে, ডিসকাউন্ট লস নামে। তো আসুন আমরা সেটা দেখে আসি। 3 নম্বরে অ্যাকাউন্ট পেবেল, প্রথমে আমরা ডেবিট করলাম 1900 টাকা, 100 টাকার পণ্য ফেরত ছিল, এটা গ্রোস বেসিসে, তাই 1900 টাকা আমরা পরিশোধ করে দিলাম। ক্লিয়ার? যেহেতু ডিসকাউন্ট পাচ্ছি না। তাহলে নিট ডিসকাউন্ট বেসিসে আমরা কি করব? নিট ডিসকাউন্ট বেসিসে অ্যাকাউন্ট পেবেল তো আমাদের 1881 টাকা, আর ক্যাশ দিতে হবে তো 1900 টাকা, তাহলে কি লস কত? 19 টাকা। এটা লস কেন? কারণ আমরা যখন ক্রয়ের তারিখে লিপিবদ্ধ করেছিলাম তখন অ্যাকাউন্ট পেবেল কিন্তু ডিসকাউন্ট বাদ দিয়ে লিখেছিলাম। আমরা জানতাম যে নির্দিষ্ট টাইমের মধ্যে 10 দিনের ভিতরে টাকা দিয়ে দেবো, শিওর হয়ে আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে লিখেছিলাম, কিন্তু এখন তো দিতে পারি নাই, ডিসকাউন্টের টাইম পার হয়ে গেছে, সেই জন্য আবার ডিসকাউন্ট লস ডেবিট আর অ্যাকাউন্ট পেবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ কিন্তু 1900 টাকায় দেওয়া লাগলো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। যে ডিসকাউন্ট আমাদের লাভ হইতো, ওই ডিসকাউন্ট এখন আমাদের লাভ থেকে বঞ্চিত হলাম, মানে আমাদের লস হয়েছে। এই ছিল আমাদের জাবেদা। তাহলে আমরা 3 সালের
অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। এবার 4 সালের অঙ্ক দেখি। 4 সালের অঙ্ক 2 সালে যে ইউনিট বেসিসের অঙ্ক এসেছিল 4 সালেও সেই ইউনিট বেসিসের অঙ্ক এসেছে। এখন ইনভেন্টরি পিরিয়ডিক্যাল নাকি পারপিসিয়াল, এটা একটু প্রশ্ন পড়ে আমাদের শিওর হতে হবে। হাবিব মোটর ইউজ দ্য এ কার, এখানে বলছে যে হাবিব মোটর কার ইউজ এ পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। দেখুন এখানে বলা হয়েছে পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম, তাহলে 2 নম্বর ফরম্যাটের 2 নম্বর বেসিস ইউনিট বেসিসের অঙ্ক। অন জুন 1, 2003 এখানে কার ইনভেন্টরি মূল্য ছিল 2,88,000 টাকা। 2,88,000 টাকার পণ্য মূল্য ছিল। হুইচ এ মডেলের কার ছিল 4 পিস, প্রতি পিস 30 টাকা। বি মডেলের কার ছিল 3 পিস, প্রতি পিস 32,000 টাকা। সি মডেলের গাড়ি ছিল 2 পিস, প্রতি পিস 36,000 টাকা। ডিউরিং জুন দ্য ফলোয়িং পারচেস অ্যান্ড সেল আর মেড অন অ্যাকাউন্ট। জুন মাসে যত বেচা কেনা হয়েছে ক্রয় বিক্রয় সবই বাকিতে ঘটেছে। 7 তারিখ, 10 তারিখ, 11, 14, 20, 22, 24 এবং 28 তারিখে এই লেনদেনগুলো হয়েছে। 8টি লেনদেন দেওয়া আছে। জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইউজিং দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা করতে হবে। গ্রোস নিট আলাদা কিছু বলা নেই, সুতরাং সরাসরি আমরা গ্রোস পদ্ধতিতে ক্রয় বিক্রয় যেহেতু বাকিতে বলা আছে লেনদেন করে আসবো। এখন আসুন জাবেদা করবো। জাবেদা ইন দ্য বুকস অফ দ্য হাবিব মোটরস কার জার্নাল এন্ট্রি পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। এখানে আমরা জাবেদার ঘর তৈরি করলাম 5 কলাম বিশিষ্ট। প্রথমে আসুন, প্রথম হচ্ছে 7 তারিখে লেনদেন শুরু হয়েছিল। পারচেজ 3A কার, এ মডেলের 3টি গাড়ি ক্রয় করা হয়েছিল 30,000 টাকা করে, 3,90,000 টাকা। ক্লিয়ার? জাবেদা করলাম মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেল ক্রেডিট, কারণ এটা পারপিসিয়াল সিস্টেম তাই পারচেস না লিখে মার্চেন্ডাইজ লিখতে হবে। 10 তারিখে সোল্ড 2A কার, এ মডেলের গাড়ি 2টা বিক্রি করা হয়েছে, প্রত্যেকটা 36,400 টাকা করে। সেল প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইসটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এই যে কস্ট প্রাইস 30,000 টাকা করে। তাহলে আমরা জানি সেলসে দুটো জাবেদা হয় পারপিসিয়ালে। এখন ছিল ডেবিট সেল ক্রেডিট 36,400 × 2 72,800 টাকা। আর কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট 30,000 করে 2টা ইউনিট, 30 × 60,000 টাকা। ক্লিয়ার? 10 তারিখের পরে 11 তারিখ পারচেস 2C কার, সি মডেলের 2টা গাড়ি ক্রয় করা হয়েছে 36 × 72,000 টাকা দিয়ে। তাহলে মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 72,000 টাকা। ক্রয় করলে আমরা একটা জাবেদা দিয়ে থাকি, একটা জাবেদা হলো 72,000 টাকার। 14 তারিখে সোল্ড অন এ কার, একটা এ মডেলের গাড়ি বিক্রি করা হয়েছে, বিক্রয়ের জাবেদা হয় 2টা 14 তারিখে। এখন ছিল ডেবিট সেল ক্রেডিট, কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে বিক্রয় হয়েছে 37,000, কস্ট প্রাইস ছিল 30,000 টাকা করে। 14 তারিখে আমাদের 2টা জাবেদা হলো, একটা সেল প্রাইসে জাবেদা, একটা কস্ট প্রাইসে জাবেদা। তাহলে এই মডেলের গাড়ি 30,000 টাকা করে, কস্ট প্রাইস আমরা পেলাম কোথায়? এখান থেকে ছকের থেকে নেওয়া হলো। 20 তারিখে পারচেস 2B কার, বি মডেলের 2টা গাড়ি ক্রয় করা হয়েছে, প্রত্যেকটি গাড়ি 32,000 করে, 32 × 64,000 টাকায়। তাহলে জাবেদা হবে মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। তাহলে 32 × 2 64,000 টাকা একটা জাবেদা হবে। 20 তারিখের পরে 22 তারিখ রিটার্ন অন বি কার, পারচেস ফর 32,000। এইমাত্র 20 তারিখে যে মাল ক্রয় করা হলো এটা ত্রুটির কারণে আমরা ফেরত দিয়েছি 1 পিস মাল 32,000 টাকা। তাহলে এটা পারচেস রিটার্ন বলা হবে। পারচেস রিটার্নের একটা জাবেদা, জাবেদাটা ভাষা হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট 32,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। 22 তারিখের পরে 24 তারিখে লেনদেন সোল্ড 3C কার, সি মডেলের 3টি গাড়ি বিক্রি করা হয়েছে। তাহলে সেলসের 2টো জাবেদা হয়, প্রত্যেকটা 48,000 টাকা করে বিক্রি করা হয়েছে। আর সি মডেলের কস্ট প্রাইস একটু দেখে আসি। সি মডেলের প্রত্যেকটার ক্রয় মূল্য কিন্তু 36,000 টাকা করে। তো আসুন প্রথমে 48 টাকা করে 48,000 করে আমরা বিক্রি করি। অ্যাকাউন্ট ছিল ডেবিট সেল ক্রেডিট 48,000 × 3 1,44,000 টাকা। অ্যাকাউন্ট ছিল ডেবিট সেল ক্রেডিট। আর কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট 36,000 × 3, এতে আসে 1,08,000 টাকা। 24 তারিখের 2টা জাবেদা কমপ্লিট। এরপরে লাস্ট লেনদেন ছিল 28 তারিখে সোল্ড অন বি কার, বি মডেলের একটা গাড়ি বিক্রি করা হয়েছে 42,000 টাকা। এটা 2টো জাবেদা হবে, সেলসে জাবেদা হবে অ্যাকাউন্ট ছিল ডেবিট সেল ক্রেডিট 42,000 টাকা। আর কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট 32,000 টাকা। এখন 32,000 টাকা আমরা পেলাম কোথায়? দেখুন এখানে বলা হচ্ছে বি মডেল। এবার বি মডেলের রেটটা আপনি এখান থেকে নেবেন। এখানে আছে 32,000 পার কার, প্রত্যেকটা গাড়ির দাম 32,000 টাকা কস্ট প্রাইস। এই ছিল আমাদের জাবেদা। সেখানে দেখুন খুবই সহজ। 4 সালে আমাদের যে অঙ্কটা এসেছে 10 মার্কের, খুবই ইজি।
তো এইভাবে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাস এখানে শেষ হবে। আগামী ক্লাসে আবার 5 সাল 6 সাল 7 সাল এভাবে আমরা সমাধান করে যাবো। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আর যারা এখনও প্র্যাকটিস করার জন্য আমার বইটা আপনাদের কাছে নেই, যাদের তারা বইটা সংগ্রহ করার জন্য নিচেই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে অনলাইনে বইটা সংগ্রহ করবেন। শিক্ষার্থীগণ, এটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, কারণ ভালো বই খুব সহজে সুন্দরভাবে গোছানো থাকে আর আয়ত্ত করতে খুব সুবিধা হয়। আর প্রত্যেকটা নিয়ম যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে যে কোনো অঙ্ক আমরা নির্ভুলভাবে সমাধান করতে পারব। সমাধান শুধু করলেই হবে না, দেখা যায় মার্সেন্টাইজ অপারেশন খুবই সহজ, কিন্তু কোন বেসিসের কোন ফরম্যাটের এটা না জানার কারণে যাদের ভাষাগুলো চেঞ্জ হয়ে যায়, তারপরে অনেক সময় অ্যামাউন্টগুলো ভুল হয়ে যায়, আর তাতে দেখা যায় নাম্বার কাটা যায়। এই জন্য ভালো রেজাল্ট করার জন্য আপনাকে একটা ভালো বই দরকার। তো ছাত্রদের কথা মাথায় রেখে আমি ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে আমার বইগুলো সাজা দিয়ে যাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই প্র্যাকটিস করার জন্য আমার বইটা সংগ্রহ করুন। মাত্র কয়েক টাকার জন্য আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো যাদের এখনও পর্যন্ত যাদের কাছে আমার বইটা যায়নি, তারা খুব দ্রুত যোগাযোগ করুন। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।